আমার মনে হয় এখানে মাংস আমদানি করার মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা সম্ভবই না, বরঞ্চ এটা আরও হিতে বিপরীত হতে পারে। গরু আপনি কতগুলো আমদানি করবেন এবং কোত্থেকে আমদানি করবেন। মাংসের দাম কমানো একটা বিষয়, জাত উন্নয়ন আরেকটা বিষয়। এখন দুইটা বিষয়কে এক করে আসলে এটার উত্তর দেওয়া সম্ভব না। আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে গরুর দাম বেশি হওয়ার মূল কারণ হলো আমাদের চাহিদার যোগানের ঘাটতি। এখন দেখা যাচ্ছে যে 2015 সালে আমাদের যে পরিমাণ যোগান ছিল, বর্তমানে সেই যোগান অনেক কমে গেছে, বাট চাহিদা অনেক বেড়ে গেছে। তো খুব স্বাভাবিক ব্যবসায়িক সূত্র হিসাবে যখন যোগানের চেয়ে চাহিদা বেশি থাকে, সেক্ষেত্রে দাম বাড়বে। এই কারণেই মূলত আমাদের দেশে বর্তমানে গরুর দাম অনেক বেশি। মাংসের দাম কমানো একটা বিষয়, জাত উন্নয়ন আরেকটা বিষয়। এখন দুইটা বিষয়কে এক করে আসলে এটার উত্তর দেওয়া সম্ভব না। আসলে আমাদের সবার আগে চিন্তা করতে হবে আমরা আসলে কী চাই। মাংসের দাম কমানো, তাহলে সেটা একটা আলাদা সেগমেন্ট। আর যদি বলি জাত উন্নয়ন, সেটা আলাদা সেগমেন্ট। এর কারণ হলো, আমি যদি মাংস উৎপাদন, মাংসের দাম কমাতে চাই, সেক্ষেত্রে আমাকে একবারে ভোক্তা পর্যায় থেকে আমার শুরু করতে হবে। যেমন যখন আমাদের দেশে মাংস দাম ছিল 400 টাকা, 450 টাকা, 300 টাকা, 500 টাকা, আমার আসলে ভোক্তা কারা ছিল? সবচেয়ে বড় ভোক্তা ছিল আমাদের শ্রমজীবী মানুষরা। দেখা গেছে যে ওনারা বাসা থেকে সারাদিন কাজ করছে, পরের দিন সকালে কাজে যাওয়ার আগে 200 টাকা দিয়ে আধা কেজি মাংস কিনে নিয়ে গেছে। এই যে সারাদিন যদি একটা এলাকার 1000 শ্রমজীবী মানুষ 200 টাকার মাংস কিনে, তাহলে কি পরিমাণ মাংসের প্রয়োজন সেটা একটু আমাদের ক্যালকুলেট করা দরকার। এই পরিমাণ মাংসের যখন চাহিদা, মাংস যখন বিক্রি হতে থাকে, তখন অটোমেটিক্যালি মাংসের বাজার মোটামুটি একটা স্থিতিশীল জায়গায় চলে যায়। তখন মাংস ব্যবসায়ীরাও একটা ক্যালকুলেশন করতে পারে যে হ্যাঁ, আমার প্রতিদিন এই পরিমাণ মাংস লাগবে, এই পরিমাণ বিক্রি হবে। এই শ্রমজীবী মানুষরা যখন একটা বড় অংশ নিয়ে যায়, তারপরে আসে মধ্যবিত্ত শ্রেণী, যারা দৈনিক 1 কেজি, সপ্তাহে হয়তো 5 কেজি কিনে। তারপরে আসে উচ্চ মধ্যবিত্ত শ্রেণী, যারা সপ্তাহে 10 কেজি কিনে। এই শ্রেণীটা বর্তমানে কিনতেছে। মাংসের দাম বৃদ্ধির একটা কারণ হলো আমাদের শ্রমজীবী মানুষরা মাংসটা নিতে পারতেছে না, যার কারণে মাংস ব্যবসায়ীরা একটা নির্দিষ্ট গোত্রের জন্য আসলে গরু জবাই করে। সেই মাংসটা বিক্রি হইতে পারে। আজকে 200 কেজির একটা গরু জবাই করলে সে চিন্তা করে আমার 100 কেজি গোস্ত বিক্রি হবে আর 100 কেজি থেকে যাবে, যার কারণে সে ওই 100 কেজি দিয়ে 150 কেজি টাকা উঠানোর চিন্তা করে। এই একটা কারণে মাংসের বাজারটা দিন দিন ঊর্ধ্বমুখী হচ্ছে। আর উৎপাদনের ক্ষেত্রে যদি আসি, অবশ্যই উৎপাদন কম। একটা সময় আমাদের ভারতীয় বর্ডার খোলা ছিল, দেদারসে গরু আসছে, একটা গরু, এক জোড়া গরু পার হয়েছে, 10,000 টাকা ট্যাক্স দিছে, গরুর দাম, দুইটা গরুর দাম হচ্ছে 70,000 টাকা, 80,000 টাকা, সে এনে 90,000 টাকা বিক্রি করছে, 10,000 টাকা লাভ দিচ্ছে। এখন তো আমাদের সেই সুযোগটা নাই। যখন আমরা নিজস্ব উৎপাদনে গিয়ে হাত দিলাম, তখন দেখা গেল যে আসলেই আমাদের গরুর উৎপাদন খুব কম। এখন এই ক্ষেত্রে আমাদের গরুর উৎপাদন অবশ্যই বাড়াইতে হবে। এখন বাড়াইতে হলে আসলে আমরা কী ধরনের গরু বাড়াবো, এইটাও একটা চিন্তার বিষয়। অনেকেই বলে যে ব্রাহ্মা বাড়াবো, ব্রাহ্মা ব্রিড আনতে হবে। এখন দেখেন, একটা ব্রাহ্মার বার্থ ওয়েট হইল 40 কেজি। এই গরুটা কসাইয়ের দোকানে আস্তে আস্তে তার ওজন হয় 400 কেজি, 500 কেজি। এখন আপনার যদি দেখা যায় যে বিক্রির জায়গা, আপনার সারাদিন বিক্রির জায়গা আছে 100 কেজি, আপনি 400 কেজি গরুটাই না কী করবেন? সেক্ষেত্রে আপনাকে অবশ্যই উৎপাদনের ক্ষেত্রে নতুন জাত নির্বাচনে যেতে হবে। আমাদের নর্থ বেঙ্গল গ্রে আছে, আমাদের মীর কাদিম আছে, পাবনা ভ্যারাইটি আছে, ভারতের মালভি আছে, ভারতের ভাচুর জাত আছে। বিভিন্ন যে আমাদের 100, 200, 300 এই জাতের যে গরুগুলি আছে, এই জাতগুলি আমাদেরকে আরও বাড়াইতে হবে। সেক্ষেত্রে মাংসের দাম কমানোর জন্য এক ধরনের প্ল্যান করতে হবে, উৎপাদনের জন্য এক ধরনের প্ল্যান করতে হবে, এবং দুইটা প্ল্যানকে সমন্বিতভাবে একসাথে এনে সেই অনুসারে মুভমেন্ট করলেই এই ক্ষেত্রে সফলতা পাওয়া যাবে। এক্ষেত্রে খাদ্যের দামের বিষয়টাও এখানে অবশ্যই জড়িত আছে। এখন আমি প্রচুর উৎপাদন করলাম, যারা খাদ্য ইম্পোর্ট করতেছেন, যারা খাদ্য আনছেন, ওনারা দাম ধরে রাখলেন আকাশচুম্বী, সেক্ষেত্রেও হবে না। এক্ষেত্রে সব কিছু মিলিয়ে একটা সমন্বিত একটা প্রচেষ্টা লাগবে। এককভাবে উৎপাদন করলেও দাম কমানো সম্ভব না, মাংস আমদানি করেও সম্ভব না, খাবার দাম, সব কিছুর একটা সমন্বিত উদ্যোগ লাগবে। এইখানে বিক্রয় থেকে শুরু করে উৎপাদন সব কিছুর একটা সমন্বিত উদ্যোগ লাগবে। এখন দেখা যাচ্ছে যে দেখেন, খাদ্যের দাম যারা কমাবে, যারা গোখাদ্য ইম্পোর্ট করে, আমদানিকারক যারা আছে, ওনারা আদৌ জানেন কি না বর্তমানে
বাজারে গরুর দাম কেন বৃদ্ধি পাইছে এই বিষয়টা কিন্তু ওনারা কখনোই জানেন না। ওনারা ওনাদের প্রোডাক্ট বিক্রি করতেছে, যতটা লাভ হচ্ছে ওনারা তত খুশি হচ্ছে। আবার সেই মানুষটাই যখন বাজারে গরুর মাংস কিনতে যাচ্ছে তখন উনি আবার চিৎকার করে উঠতেছে গরুর মাংসের দাম বেশি কেন। এই জায়গায় উৎপাদনকারী থেকে শুরু করে বিক্রেতা পর্যন্ত সবার একটা সমন্বয় দরকার। যিনি আসছেন সাপোজ যারা আমদানিকারক তারা সাথে থাকবেন, যারা প্রান্তিক পর্যায়ে গরু উৎপাদন করছেন তাদের প্রতিনিধি থাকবে, যারা মাংস ব্যবসায়ী আছেন তারা করবেন, যারা হাট মালিক আছেন, যারা গরু বিক্রি করছেন, ব্যাপারী আছেন, এদের সমন্বয়, সকলের সমন্বয়ে একটা কমিটি থাকা উচিত। এই কমিটিটাই দেখা যাবে যে সরকারের কাছে বিভিন্ন দেন দেওয়ার প্রস্তাবনা উত্থাপন করবেন। অন্যথায় কারো পক্ষে এককভাবে গরুর মাংসের দাম কমানো সম্ভব না। আমার মনে হয় এখানে মাংস আমদানি করার মাধ্যমে দাম নিয়ন্ত্রণ করা সম্ভবই না, বরঞ্চ এটা আরও হিতে বিপরীত হতে পারে। দেখা যাবে যে আমদানিকারকরা মাংস ব্যবসায়ীদের সাথে একটা দূরত্ব তৈরি হবে এক্ষেত্রে। আর যেহেতু আমাদের এটা একটা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, তো আমরা যেটা চোখে দেখি সেটাই বিশ্বাস করি বেশি। তো এই কারণে দেখা যায় যে রেডিফিড কোন দেশ থেকে আসতেছে, কি আসতেছে, সাধারণত রেডিমিড যারা তো উৎপাদন করে ম্যাক্সিমামই ইউরোপিয়ান দেশ অথবা আমাদের পার্শ্ববর্তী দেশ। তো ওনারা অতটা ওই দেশগুলো আসলে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ না। সেক্ষেত্রে মাংস আমদানির ক্ষেত্রে আমদানিকারকই ঝুঁকিতে পড়তে পারে। এই ক্ষেত্রে দাম নিয়ন্ত্রণ কখনোই সম্ভব না। এটা কখনোই একমাত্র উপায় আমার মনে হয় না। কারণ হলো যে দেখেন, গরু আপনি কতগুলো আমদানি করবেন এবং কোত্থেকে আমদানি করবেন। আমাদের পার্শ্ববর্তী দেশ এই দেশটা সবচাইতে কাছের দূরত্বে, তারপরেও এখান থেকে এই দেশের গরু যেই সব অঞ্চলে উৎপাদন হয় আমাদের দেশ থেকে প্রায় 1200-1300 কিলোমিটার দূরে ওই প্রদেশগুলি পড়ে। তো 1300 কিলোমিটার ওখান থেকে ট্রাভেল করে একটা গরু এখানে আনার পরে এখানে কয় টাকাই বা এটাতে সেভ হবে। আর যদি আমি এছাড়া বাদ দিয়ে অন্য দেশ থেকে আনি, ধরে নিলাম ডলারের হিসাবে দাম কম পড়লো, এখন সেই গরুটা যখন জাহাজে বা কার্গোতে ট্রাভেল করে আসবে সেখানে ট্যাক্স, ভ্যাট সব কিছু মিলিয়ে তারপরে গরুটা আপনার রিস্ক পিরিয়ড থাকে। আমি 100 গরুর মধ্যে আনলে আমার 5টা ওখানে মারা যেতেই পারে, কিন্তু আমি তো টাকা পে করছি 100টা। সব কিছু মিলিয়ে গরু আমদানি এটা আমার কাছে কোনো ভায়াবল কোনো ওয়ে মনে হয় না। এইখানে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা আমাদের সাধারণ কাস্টমারও অনেকেই বুঝে না। যেমন যখন খামারে একটা গরু কিনতে আসে, ওই গরুটাকে দীর্ঘ একটা ফ্ল্যাট সার্কেলের মধ্যে, ফ্ল্যাট আপনার সারফেসের মধ্যে রাখা হয়। গরুটাকে ডানে বাঁয়ে সব কিছু ইভেন ওয়েট স্কেলে তুলে ওর মাংসের একটা ওজন পরিমাপ করা হয়। তো এখন এইখানে খামারে যখন আসে 10টা গরুর ভিতরে যখন একটা গরুর দামাদামি করা হয়, তখন মনে হয় যে কম্পারেটিভলি তার ওই কাস্টমারের গন্ডিটা যাচাই করার গন্ডিটা থাকে 10টা গরু, তখন উনি আসলে মনে করে যে 10টার ভিতরে এই গরুটা মনে অনেক বেশি দাম হয়ে গেছে। ঠিক উল্টাটা যখন উনি হাটে যাচ্ছেন, হাজার হাজার গরুর ভিতরে যখন উনি দেখতেছেন যে উনি যাচাই বাছাই করেছেন একটা গরু, তখন উনি মনে করতেছেন যে দামটা হয়তো কম। কিন্তু শুভঙ্করের ফাঁকিটা হলো গরু পশুটার সামনের পাটা থাকে পিছনের পাশে একটু ঢাল, আর হাটে সবসময় গরু বাঁধা হয় মানুষ যেখানে যায় তার চাইতে একটু হাইট করে, যার কারণে হাটে গরু দেখার সময় মনে হয় আমি আসলে গরুর জায়গায় মনে হয় হাতে কিনে ফেলতেছি। কেনার পরে বাসায় আনার পরে যখন গরুটা প্লেন সারফেসে দাঁড়ায়, তখন দেখা যায় যে কাস্টমার মনে করে যে না, হয়তো আমি এখানে ঠকে গেছি। তো আসলে খামারের গরু যে খুব বেশি দামি বিষয়টা ওরকম না। যেটা হলো আমরা মানসিকভাবে ধরেই নিছি খামারে বেশি দাম, এই কারণে খামার থেকে যেই কিনে তাদের একটা ধারণা থাকে। কিন্তু যারা সবসময় অভ্যস্ত হয়ে গেছে তারা কিনতেছে না, নাহলে এত খামার কীভাবে চলে। তবে হাটের গরুতে একটা শুভঙ্করের ফাঁকি থাকে, খুব অভিজ্ঞ মানুষ না হইলে আসলে এই ফাঁকিটা ধরা খুব ডিফিকাল্ট। তবে তার মানে এই না যে আমি বলতেছি যে হাট থেকে গরু কিনা যাবে না। হাট আমাদের ঐতিহ্য, হাট থাকবে, হাট থেকেই গরু কিনা হবে, এটাই হলো গিয়ে আমাদের একটা আনন্দ। কোনো ছেলের শখ হলো মোটা তাজাকরণ, তো সেই ক্ষেত্রে তার পুঁজি নাই, তার শিক্ষা আছে, সে হয়তো বিভিন্ন কোর্স করে জানে যে গরু কীভাবে মোটা তাজা করতে হয়। সে কোথায় যাবে? শুধু গাভীকেই আপনি লোন দিবেন, সে গরু পালে বলে তাকে সামাজিকভাবে ওই যে গরু পালে এই টাইপের কথাবার্তা না বলে, তার লোনের দরকার, সে কোথাও থেকে কিছু পাচ্ছে না,